নমস্কার, আমি প্রসূন আচার্য শুরু করছি প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড। আপনারা জানেন পরপর আমরা কতগুলো এপিসোডে এই এসআইআর এবং ইলেকশন কমিশন তার পেছনে কি ডিজাইন করেছে, কিভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, তার পেছনে অমিত শাহ এবং বিজেপির সামগ্রিক পরিকল্পনা কি তা নিয়ে বিভিন্ন মানুষের মতামত দিচ্ছে। আপনাদের একটা কথা সকলকেই বলি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। না হলে আমি একেবারেই নিজের উদ্যোগে বানানো ইউটিউবটির অ্যাকচুয়ালি কোনো সার্থকতা থাকে না। কারণ এর পেছনে আলাদা করে কোনো রকম আ কি বলবো, কোনো পলিটিক্যাল মাইলেজ, কোনো ইকোনমি মাইলেজ কিছুই নেই। এটা একেবারে আমার নিজস্ব চ্যানেল, যেটা আমি ৩৬-৩৭ বছর ধরে সাংবাদিকতা করার পরে আমার মনে হয়েছে কোথাও মেইনস্ট্রিম মিডিয়ার বাইরে গিয়ে কিছু কথা বলা দরকার, সেখান থেকে আমি এটা করেছি। আজকে আমাদের মধ্যে আলোচনার জন্য উপস্থিত আছেন, বহুবার এসছেন সুকৃতি রঞ্জন বিশ্বাস। সুকৃতিদা, আপনাকে স্বাগত জানাই। আপনার পরিচয়টা আমি একটু দিয়ে দিই। উনি যে বাঙালি রিফিউজিদের যে অ্যাসোসিয়েশন, তার অল ইন্ডিয়া জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি। এবং সুকৃতিদা আমাদের এই ইউটিউব চ্যানেলে গত ৩ মাস ধরে বারবার একটা কথাই বলতে চেষ্টা করেছিলেন, এসআইআর হলে আ মতুয়া সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় বিপদ দেখা দেবে। বহু মানুষের নাম বাদ চলে যেতে পারে। এবং আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ অন টুডে আমরা দেখতে পাচ্ছি সেইটাই সত্যি হতে চলেছে। এবং মতুয়াদের একটা বড় সেকশনের নাম বাদ পড়ার আশঙ্কায় তারা একদিকে আশঙ্কিত। আজকের এই এপিসোড আপনারা যখন দেখছেন, তারপরে মানে আগামীকাল আজকে বৃহস্পতিবার, আপনারা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এক্সটেন্ড করেছে ডেট, অর্থাৎ ১১ তারিখ পর্যন্ত করা যাবে। কিন্তু ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে, এমনকি বাম বা সিপিএম এর পক্ষ থেকে ইলেকশন কমিশনকে মতুয়া সম্প্রদায়ের ব্যাপারে রিজিডিটি না নিয়ে ফ্লেক্সিবিলিটি দেখানোর কথা বলা হয়েছে। যেহেতু ইলেকশন কমিশন এই ব্যাপারে কোনো আশ্বাস দেয়নি এবং মতুয়াদের যে নাগরিকত্বের কথা, তার সাথে এই এসআইআর এর কোনো যে তারা যে কিছু করবে না, নাগরিকত্ব আলাদা বিষয়, সেটা চিফ ইলেকশন অফিসার মনোজ অগ্রওয়াল খুব পরিষ্কার করে দিয়েছেন। আজকে সুকৃতিদা, আপনি আমাদের এখানে লাস্ট বলেছিলেন যখন ঠিক এসআইআর প্রক্রিয়া শুরুর আগে, আমি দেখলাম গত নভেম্বর মাসের ২-৩ তারিখ। তারপরে ১ মাস কেটে গেছে। আজকে ঠিক কি অবস্থায় ঠাকুরবাড়ি, ঠাকুরনগর, তার আশপাশের এলাকা, বনগাঁ, বাগদা, গাইঘাটা, নদীয়ার অঞ্চল, বিস্তীর্ণ এলাকার যে মতুয়াদের মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছিল এসআইআর, ঠিক কোন পরিস্থিতি আজকে দাঁড়িয়ে আছে যদি আপনি একটু বলেন। প্রসন্নবাবু, আপনাকে নমস্কার। এখন থেকে ১ মাস আগে, আচ্ছা, এই ইকো হচ্ছে কেন এরকম? না, না, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ও কোনো অসুবিধা না, নেই, না, রেকর্ডিং ইকো হচ্ছে। আপনার কথা আমি ভালো শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন, কোনো অসুবিধা নেই। তো কথা বলাও মুশকিল। আমি যেটা বলছি সেটা আবার ব্যাক করে আসছে। না, আপনি বলে যান, কোনো অসুবিধা নেই। আমি ১ পরিষ্কার মাস আগে আমরা যে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত শর্তের কথা বলেছে, সেই শর্ত, সেই কাগজপত্র দেখে মতুয়া এবং অন্যান্য উদ্বাস্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। আজকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার প্রথম ধাপ শেষ হওয়ার পথে। এখন অনেকেই খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন যে তাদের নাম হয়তো ভোটার তালিকায় থাকবে না। আমরা যদিও চেষ্টা করেছি সবাইকে বোঝাতে, যে অনেকেই ভাবছিলেন যে তারা নাম বা এই ফর্ম ফিল আপ করবে না, কারণ তাদের যথেষ্ট কাগজ নেই। আমরা সেটা বলেছি যে এটা করা ঠিক হবে না। যার যা কাগজ আছে সেইটুকু দিয়ে আমরা ফর্ম ফিল আপ করতে বলেছি এবং আমার ধারণা অধিকাংশ মানুষ ফর্ম ফিল আপ করেছেন। কিন্তু এখন যে অবস্থা আছে
যে যে কাগজপত্র চেয়েছে সেই সব কাগজপত্র বহু মানুষের নেই, যে কারণে মতুয়া মহাসংঘ আপনারা জানেন যে একটা অনশন আন্দোলন করেছেন। তারা নির্বাচন কমিশনে ডেপুটেশন দিয়েছেন, নানান রকমের প্রচেষ্টা চলছে এবং তারা আপাতত এইটুকু দাবি করেছেন যে অন্তত শেষ ইলেকশনে যারা ভোট দিয়েছেন তাদের নামটা থাকে। আচ্ছা, এই যে ভোট দিতে এখনো পারেননি এরকম কিন্তু বহু মানুষ আছেন, তারাও 10-15 বছর এখানে বসবাস করছেন, তাদের নাম ভোটার তালিকায় নেই, এরকম সংখ্যা কিন্তু কম নয়। আচ্ছা, কিন্তু সেগুলো বাদ রেখেও মতুয়ারা এবং উদ্বাস্তুরা দাবি করছেন অন্তত যাদের নাম ভোটার তালিকায় ছিল সেই নামটা থাকুক। ইলেকশন কমিশনেও তারা সে কথা বলেছেন। আবার উল্টো দিকটা আপনি দেখুন, এখানে বিজেপি তার যে লোকজন তারা কিন্তু এই এসআইআর ফর্ম ফিল আপ করার কাজটা করে যাচ্ছে এবং এর মধ্যে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা হলো এই মাসে বা এই দিন 10-15 এরকম সময়ের মধ্যে নদিয়া জেলায় কিছু মানুষ, সেটা হয়তো আমরা একদম বলতে পারবো না, 15-20 জন মানুষ হয়তো এর মধ্যে নাগরিকত্ব পেয়েছেন, এটা কিন্তু নদিয়া জেলাতে। এবং তার মধ্যে আমরা দেখেছি যে শুধু বাই ন্যাশনালাইজেশন না, বাই রেজিস্ট্রেশন দুটো সার্টিফিকেট আমি দেখেছি, আমি ফেসবুকে দেখেছি, সেটা 5-on-3 5-on-3 মানে স্পাউস গ্রাউন্ডে তারা নাগরিকত্ব পেয়েছেন, মানে বিয়ে করেছেন কোনো ভারতীয় মহিলাকে বা কোনো বাংলাদেশি মহিলা ভারতীয় ছেলেকে বিয়ে করেছেন। এই স্পাউস গ্রাউন্ডে 5-on-3 রেজিস্ট্রেশনটা দেয়, সেটা পেয়েছেন দুটো সার্টিফিকেট আমি দেখেছি। তো এইখানে দেখা যাচ্ছে যে অনেকে দাবি করছেন, বিজেপি লোকজন যারা, সিরিয়াল নাম্বারটা দেখা যাচ্ছে 10,500 মতো সিরিয়াল নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে, তার মানে এটা ধরে নেওয়া যায় এর মধ্যে কোনো কারচুপি না থাকলে 10,500 লোক এই K-19 মোতাবেক নাগরিকত্ব পেয়েছেন। আচ্ছা, এখন এই K-19 মোতাবেক যে যদি 9,500 এই 10,500 বা 11,000 মানুষ যদি আজ অব্দি নাগরিকত্ব পেয়ে থাকেন, এটা কিন্তু খুব রিসেন্ট ঘটনা। কারণ সিরিয়ালটা দেখে আমার ডাউট আছে, আপনারা যদি নেট ঘাটেন নেটে দেখবেন এই সেপ্টেম্বর পর্যন্ত যে হিসেব দিয়েছে তাতে 525 জন লোক নাগরিকত্ব পেয়েছে এই সারা ভারতে? K-19 মোতাবেক সারা ভারতে? সারা ভারতে, সেটা এই গত সেপ্টেম্বর পর্যন্ত। এখন সেপ্টেম্বর থেকে আজকে অক্টোবর চলে গেছে, নভেম্বর চলে গেছে, 2 মাসে হ্যাঁ, এখন বলছে যে সিরিয়াল নাম্বার 10, এই 10,000 মানে 10,500, তাহলে এর মধ্যে 10,000 লোকে নাগরিকত্ব পেয়েছেন এই 2 মাসের মধ্যে। এটা যদি আমরা ধরে নিই ওই সিরিয়াল নাম্বার দেখে, কিন্তু তাহলে আপনারা হয়তো জানেন জেপিসিতে এই জেপিসির মেম্বাররা বিভিন্ন যে পার্টির এমপিরা মোদী সরকারকে জিজ্ঞেস করেছিলেন, মোদী সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সেক্রেটারি, আইন দপ্তরের সেক্রেটারি, পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি, তাদের ডেকে জিজ্ঞেস করেছিলেন ওই ওই যে জেপিসিতে তাদের তলব করেছিলেন যে এই যে আপনারা বলছেন যে তাতে তখন তো ট্যাপ ছিল যে উদ্বাস্তু সমস্যার সমাধান হবে, এইটা তারা দাবি করছিল। সেই জন্য এমপিরা জিজ্ঞেস করেছিলেন জেপিসির এমপিরা যে এই আইনে কত মানুষ নাগরিকত্ব পাবেন বলে আপনারা মনে করেন। তার জবাবে পরিষ্কার বলেছিলেন মোদী গভর্নমেন্টের অফিসাররা যে 31,313 জন হবেন ইমিডিয়েট বেনিফিশিয়ারি। আচ্ছা, তা বললেন যে এরা কারা এই 31,313 জন? তার জবাবে মোদী সরকার বলেছিলেন এরা যারা ভারতে এসেছেন পাসপোর্ট করে এসে
ভারতের নাম লিখিয়েছেন যে তারা ধর্মীয় কারণে বা তার আশঙ্কায় অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন, এরকম ভাবে যারা নাম লিখিয়েছেন তাদের লং টার্ম ভিসা দেওয়া হয়েছিল এলটিভি। আচ্ছা হ্যাঁ, বলছে এই সংখ্যা হচ্ছে 31,304 জন। তা আচ্ছা বলছে যে এই এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে এরাই হবেন ইমিডিয়েট বেনিফিশিয়ারি। আচ্ছা তো আমার এখনো ধারণা, ওই যে প্রথমে 350 জন দিয়েছিল, তার মধ্যে 7-8 জন ছিল বাঙালি, মানে হ্যাঁ 31,313 জনের বাইরে গেয়া। হ্যাঁ আর এখনো এই যে 10,000 বা 11,000 সিরিয়াল যেটা বলছে, আমার ধারণা এর মধ্যে হয়তো 1-150 বাদ দিয়ে আর বাদ বাকি সব ওই 31,313 জনের তালিকার মধ্যে আচ্ছা মানে রিফিউজি। কারণ এর মধ্যে জুলাই মাসে, জুলাই 2025, আপনি নেটে দেখবেন 185 জনকে নাগরিকত্ব দিয়েছে যারা গুজরাটে বসবাস করে। হ্যাঁ তার মানে পশ্চিম পাকিস্তানের লোকেরা ওই 31,313 জনের একদম মধ্যেই হবে। একদম আর মহারাষ্ট্রে পেয়েছেন 50 জন, এটা পেয়েছেন সেপ্টেম্বর মাসে, এটাও নেটে আছে। এবং এরা অধিকাংশ সিন্ধি, কারণ ওই এলাকায় সিন্ধি মানুষের সেটেলমেন্ট হয়েছে বিদর্ভ এলাকায়। ফলে এর মধ্যে হয়তো 1-200 মানুষ এই 2 মাসের মধ্যে বাঙালি মানুষ, তারা হয়তো নাগরিকত্ব পেয়েছেন। এবং একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, ওই 31,313 জনের মধ্যকার 800 হিন্দু, তারা কিন্তু পাকিস্তানে ফিরে গেছেন নাগরিকত্ব না পেয়ে। তারা এলটিভি পেয়েছিলেন, লং টার্ম ভিসা পেয়েছিলেন, তবুও নাগরিকত্ব পাননি। মানে এই যে হিন্দু হলেই নাগরিক হয়ে যাবেন, আমি এটার জন্য কথাটা বলছি, তারা ফিরে গেছেন কারণ তাদের লং টার্ম ভিসা দিয়েছে, কিন্তু এর মধ্যে তাদের পাসপোর্ট শেষ হয়ে গেছে। এখন পাসপোর্ট তো দিতে পারে পাকিস্তান গভর্নমেন্ট, এইটা হয়তো হাই কমিশন এটাকে রিনিউ করতে পারতো, কিন্তু তাতে 1-1.5 লক্ষ টাকা করে এক একটা পাসপোর্টে খরচ। তো এইসব লোক 8 বছর 10 বছর এই রিফিউজি জীবনযাপন করে একটা পরিবারে 5টা পাসপোর্ট থাকলে 5-7 লক্ষ টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। ফলে মোদী গভর্নমেন্ট তাদের কিন্তু পাকিস্তানে ফেরত পাঠিয়েছেন। ফলে এই যে বলছেন না যে হিন্দু হলেই নাগরিকত্ব হয়ে যাবে, এই যে আমাদের বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী আমাদের ঠাকুরনগরে বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা মোদী বলছেন, এটা কিন্তু ঠিক নয়। কারণ তাহলে তারা ফিরে যেতেন না এবং তারা নাগরিকত্ব পেতেন। তবে এটা ঘটনা, এটাকে উত্তর 24 পরগনায় কয়েকটা সার্টিফিকেট আগে দিয়েছিল, তারপরে বন্ধ হয়ে আছে। বন্ধ হওয়ার কারণটা কি? কারণটা আমি নিশ্চিত জানি না, কিন্তু আমার অনুমান ওই যে অফিসারকে যে করাচ্ছিলেন, তিনি এই যে কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না, যে কাগজগুলো সাবমিট করছে সেই কাগজগুলো জাল কিনা তার কোনো ভেরিফিকেশন হবে না, এইভাবে হয়তো এই অফিসাররা সার্টিফিকেট ইস্যু করতে রাজি হচ্ছে না। হ্যাঁ, যে কারণে এখানে বন্ধ হয়ে আছে। আবার হয়তো নদিয়াতে আগে হচ্ছিল না, ওখানে বিজেপির একটা কাছের লোক হয়তো পেয়েছে, তাকে এনে বসিয়েছেন, বসিয়ে তাকে দিয়ে কিছু সার্টিফিকেট ইস্যু করিয়ে দিচ্ছেন। মানে আসলে এই যে কাগজপত্র, ধরুন কেউ একটা চাকরি যদি পান, তাহলে তার যে কাগজ, তার সার্টিফিকেট, সেগুলো তো ভেরিফাই হয় যে কাগজগুলো জেনুইন কিনা। এখন এরা নাগরিকত্ব দেবেন, সেই লোকটা চোর না সন্ত্রাসবাদী দেখবে না, যে কাগজ সাবমিট করছে এই যে হিন্দু সার্টিফিকেট বা ইত্যাদি ইত্যাদি, তাদের সে অথরিটি আছে কিনা, সেই সার্টিফিকেটটা কে সই করেছেন, সার্টিফিকেটটা জাল কিনা, এভাবে হয় না, কোনো অফিসার করেন না। কিন্তু যেহেতু ইলেকশন, বিজেপি কোন রকমের তাদের একটা পেট্রোল লোককে ধরে বলছেন অন্তত 200-500 ইস্যু করে দেবো, সেটা নিয়েই আমরা প্রচারে গিয়ে ইলেকশনটা পার হওয়ার চেষ্টা করবো, এরকম একটা প্রচেষ্টা চলছে। এইসব গুঞ্জন কিন্তু আমাদের এই এলাকার মধ্যে দিয়ে এখন চলছে। আপনি বলছিলেন না যে আপনাদের এলাকার এখন কি অবস্থা, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এইটা একটা আমার ঘটনা। আমি একটা জাস্ট প্রশ্ন করি। এক ভদ্রলোক 2 জন আমাকে জিজ্ঞেস করেছে ফোন করে, সেটা বলছে এসআইআর এ ফর্ম এসছে, ফিল আপ করেছে, 2002 সালে ভোটার লিস্টে ভোটারের নাম ছিল, ঠিকই আছে। তার মধ্যে আবার এই মতুয়া মহাসংঘ বিজেপি প্রচারে তারা আবার
নাগরিক সিএ তে ফর্ম ফিল আপ করে ডিক্লেয়ার করে যে বাংলাদেশের নাগরিক, আমাকে নাগরিকত্ব দেওয়া। এখন তাদের প্রশ্ন যে উনি বলছেন এরকম কয়েক হাজার মানুষ করেছেন, মানে বিজেপি যে ক্যাম্প লাগাচ্ছিল ঠাকুরনগর থেকে, যে বলছিল যে আপনারা ফর্ম ফিল আপ করুন, তাতে কয়েক হাজার মানুষ করেছে, উনিও করেছেন। ওনার এখন আশঙ্কা যে ওনার ভোটার কার্ডও তাহলে হবে না, উনি কি তাহলে নাগরিকত্বও তো এখন পাবেন না, তাহলে কি সব বন্ধ হয়ে যাবে? প্রচন্ড আশঙ্কার মধ্যে দিয়ে আছে। আমি তো সঠিকভাবে বলতে পারলাম না, আপনার কি মনে হচ্ছে কি হতে পারে? এইরকম তো করেছেন দেখুন, অনেক। আপনি যেটা বলছেন এইটা হলো যুক্তির কথা, কিন্তু বিজেপি এই যে সার্টিফিকেট দিচ্ছে বা দিচ্ছে না, এইটা তো যুক্তি নয়, এটা হচ্ছে একটা বাধ্যবাধকতা, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। একটা লোক যার এখানে পাসপোর্ট আছে, যার ভোটার তালিকায় নাম আছে, তার তো ওই কাতে আবেদন করার কথা নয়। হ্যাঁ, কিন্তু আপনি করেছে দেখবেন সব। ওই যে 20টা ডকুমেন্ট, যেটা 2024 সালের রুলসে যে 20টা ডকুমেন্টের কথা বলেছে, মানে কার 19 যে রুলস, তাতে কিন্তু পাসপোর্ট ডকুমেন্ট হিসেবে সাবমিট করার কথা বলেনি। না, ভোটার তালিকায় নাম আছে কিনা এইটা সাবমিট করার কথা বলেনি। ঠিক। মানে 2014 সালের আগে এসেছে কিনা, তা এই ডেটের আগে যদি তার পাসপোর্ট থাকে, এই ডেটের আগে যদি তার ভোটার তালিকায় নাম থাকে, তাহলে তো এটা সব থেকে অথেন্টিক ডকুমেন্ট। কিন্তু 20টার মধ্যে যেটা রাখেনি তার কারণ হলো তারা ধরে নিচ্ছে যে যেসব বাংলাদেশি এখানে আছে তাদের কারোর ভোটার তালিকায় নাম নেই, তাদের পাসপোর্ট নেই। এইটা হচ্ছে আচ্ছা। গভর্নমেন্টের অ্যাজাম্পশন। এখন আহ, তার মধ্যে এইসব আছে অথচ আবেদন করছেন, এইগুলো যদি ভেরিফাই হয় তাহলে তো আটকে যাওয়ার কথা, নানান রকম সমস্যায় পড়ার কথা। ওই যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 করেছে, যেখানে হ্যাঁ, ফলস ডকুমেন্ট সাবমিট করে পাসপোর্ট করলে তার 7 বছর জেল এবং 10 হ্যাঁ, লাখ টাকা জরিমানা, এরা তাতে আটকে যাওয়ার কথা। এখন এইগুলো গভর্নমেন্ট করবে কিনা সেটা তো আমরা জানি না। আর দেখুন, এটা হচ্ছে একটা দিক, আবার উল্টো একটা দিকও আছে। উল্টো দিকটা হলো যে ধরুন এই যে ভোটার তালিকায় নাম উঠে গেল এই এসআইআর এর পরে, তাতে কি সে নাগরিক বলে গণ্য হবে? এটা বিরাট এটাও তো প্রশ্ন। একটা প্রশ্ন। কারণ হলো, দেখুন, এখন এখন কেন আমি বলছি, 30-40 বছরের কথা, বামফ্রন্ট আমল থেকে আমাদের দিদির জমানা, তৃণমূলের জমানা, এরা বলছে যে যাদের ভোটার তালিকায় নাম আছে তারা ভারতের নাগরিক। কিন্তু এই বামফ্রন্টের প্রশাসন, তৃণমূল কংগ্রেসের প্রশাসন ভোটার তালিকায় নাম থাকলে তাকে কোনোদিন নাগরিক হিসেবে মানেনি। একটা পাসপোর্ট করতে গেলেও ভোটার তালিকায় নাম থাকলে মানেনি, ডিআইবি বলেছে তো হবে না। না, একটা কাস্ট একদমই সার্টিফিকেট করতে গেলেও মানেনি, হায়ার এডুকেশনের স্ট্যান্ডার্ড পেলেও মানেনি, চাকরি বাকরির ক্ষেত্রেও মানেনি। ফলে এই যে প্রশ্নটা আসছে, ইলেকশন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে কিনা, বা যাচাই করে যদি নাম তোলে তাহলে সেটা যার নাম ভোটার তালিকায় আছে তিনি নাগরিক বলে বিবেচিত হবেন কিনা, এসব প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে অজান্তা। দেখুন, একটা ইলেকশন কমিশন সে একটা ক্রাইটেরিয়া ঠিক করবে। কারণ আমরা তো কেউ চাই না যে বিদেশিদের নাম ভোটার তালিকায় থাকুক। কেউ চায় না। প্রসূনবাবু, আপনি কি চাইবেন? না, না, কেউ চায় না। আমিও চাই। আপনি চাইবেন না, কেউ চাইবে না। তাহলে বিদেশিদের নাম ভোটার তালিকায় থাকবে না। যারা ভোটার তালিকা তৈরি করবে তারা কি করে বুঝবে কে নাগরিক, কে নাগরিক না? তাকে তো অন্তত তাদের মতো করে একটা স্কুটিনি তো করতে হবে। একদম। ইলেকশন কমিশন 326 ধারা সংবিধানের সেই অনুযায়ী তারা একটা ক্রাইটেরিয়া করেছে যে এই ক্রাইটেরিয়া, এই কাগজপত্র থাকলে আমি নাম তুলব। ঠিক। একটা বলতে পারেন প্রাথমিক একটা ধারণা তৈরি করে নিয়ে যে এরা নাগরিক, নাম তুলছে। তার মানে নাম উঠে গেল মানে সে নাগরিক, এই কথা কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা করতে পারে না। না, আবার নাম নেই বলে, ভোটার তালিকায় নাম এলো না বলে তাকে ইলেকশন কমিশন ঘোষণা করতে পারবে না যে ও বেনাগরিক। এটা ঠিক। স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন। কিন্তু ইলেকশন কমিশন তার মতো করে এটা করছে। ধরুন আপনি ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট, একটা কাস্ট সার্টিফিকেট করতে গেলে নাগরিকত্ব দেখে না? দেখে।
আপনি যদি চাকরি করতে যান, আপনি তো আনন্দবাজারে চাকরি করেছেন, আপনার প্রাইভেট ফার্মে চাকরি করেছেন, তবুও তারা দেখে আপনি নাগরিক কিনা। সরকারি চাকরি করতে গেলে তো আমাদের একটা প্রমাণ দিতে হয় যে আমি ভারতীয়। অ্যাডভার্টাইজমেন্টেই থাকে ভারতীয় নাগরিকদের কাছ থেকে তহবান করা হচ্ছে। ফলে অ্যাপয়েন্টমেন্টের আগে তারা এটাকে ভেরিফাই করে নেয় আপনি নাগরিক কিনা। ফলে এইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা ক্রাইটেরিয়া আছে, কিন্তু সে যে ডিসিশন নিল সেটা ফাইনাল না, সে নাগরিক বা সে নাগরিক নয়। তার মানে ফলে এই এসআইআর আপনি যেমন বলছেন যে যাদের নাম ভোটার তালিকায় আছে তারা অ্যাপ্লিকেশন করে কি সমস্যায় পড়লো, আবার তার উল্টো দিকটা হলো ভোটার তালিকায় নাম থাকলে কি সে নাগরিক। ফলে এইরকম নানান প্রশ্ন যেগুলোর কোনো সুষ্ঠু মীমাংসা, যুক্তিভিত্তিক মীমাংসা নেই। কারণ হলো আমাদের এই যে নাগরিকত্ব আইন এবং সেইখান থেকে এই যে বাছাই যেটা হচ্ছে, নাগরিকত্ব আইনটা আমাদের দেশের মানুষের যে বাস্তব অবস্থা, কাগজপত্র যার যা আছে তার সাথে মানানসই না। এই নাগরিকত্ব আইনে কোনোভাবেই স্ট্রিক্টলি আপনি ফলো করতে পারবেন না। বার্থ সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট তো মানে জন্মসূত্রে নাগরিকত্ব মানে বার্থ সার্টিফিকেট কজনের আছে, বা আরো 15 বছর আগে কজনের ছিল, 2002 সালে কজনের ছিল, তাহলে কিসের ভিত্তিতে নাগরিকত্ব বাতিল হয়েছে? আমি এখানকার ভূমিপুত্রদের কথা বলছি। কিছু অল্টারনেটিভ কাগজের ভিত্তিতে এটা করেছে। সেই অল্টারনেটিভ কাগজ মানে তো অল্টারনেটিভ, বিকল্প মানে তো আসল নয়, বিকল্প মানে তো বিকল্প। ফলে নাগরিকত্ব আইনটা পরিবর্তন করে এই সুষ্ঠুভাবে যাতে কাজটা হয় এইটাই করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে একটা পলিটিক্যাল পার্টি সেই দাবি করছে না। হ্যাঁ, সুপ্রীতবাবু, জাস্ট দর্শকদের পরিষ্কারের জন্য বলে দিই, তার মানে যারা ভাবছে এসআইআর এ যদি নাম উঠে যায় তাহলেই আমি ভারতের নাগরিক হয়ে গেলাম, কারণ ইলেকশন কমিশন একাধিকবার অ্যাম্বিগুইটি রেখেও বলছে যে ভারতের জনপ্রতিনিধিত্বের আইনে বলছে যে যারা নাগরিক তারাই একমাত্র ভোটার হতে পারে। এবং প্র্যাকটিক্যালি আপনি জানেন, খবরে বেরিয়েছে ইলেকশন কমিশনের নিজেদের মধ্যেই এই নিয়ে বিবাদ হয়েছে, তারা নোট দিয়েছে যে নাগরিকত্বের বিষয়টা কতটা গুরুত্ব দেবে বা কতটা গুরুত্ব দেবে না। মানে যারা দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে যারা মতুয়া সম্প্রদায়ের বহু লোকের নাম উঠবে না, বহু লোক আবার নাম আছে তারা আবার আবেদন করেছে সিএ তে। আর কিছু লোক ভাবছে যে এখানে যদি আমার নাম উঠে যায় তাহলেই আমি নাগরিক হয়ে গেলাম। এটাও কিন্তু সত্য না। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অদ্ভুত কথা বলেছে যে নাগরিকদেরই তুমি ও দেশে পাঠিয়ে দিচ্ছ, সোনালী বিবির ক্ষেত্রে বলছি, তাহলে মতুয়াদেরও তো তুমি যারা নাগরিক তাদের নিয়ে প্রশ্ন তুলছো। এটা এখন পুরোপুরি পলিটিক্যাল বিষয় এসে গেছে। তার মানে আমাদের দর্শকদের পরিষ্কার বুঝতে হবে, এটাই তো আপনি বলছেন যে এসআইআর এ যদি নাম উঠে যায় সে লাফাতে থাকবে ওই নাগরিক হয়ে গেলাম, না না, তা কিন্তু শুনুন, নয়। এই যে কথাবার্তা গুলো বলছে এইগুলো একটা আপাতত বিষয় আছে। ধরুন একটা মানুষ, সে যদি তার 50 সালের আগের জমির দলিল থাকে তার বাপ ঠাকুরদার নামে, সেখান থেকে বংশলতিকা যদি করে আসে তাতে অনুমান করা যায়। কিন্তু হ্যাঁ, এটাও তো সত্য, বাংলাদেশের লোক এখন থেকে 50 বছর আগে ভারতের জমি কিনতে পারে, হ্যাঁ, পারে না? হ্যাঁ, পারে। আপনি এখান থেকে লন্ডনে আপনি সম্পত্তি কিনতে পারেন। হ্যাঁ। ফলে এগুলো এরকম একটা অবস্থা আছে যেটা নিশ্চিত করে কিছু বলা যাবে না। ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটাও অ্যাপারেন্টলি একটা ধারণা করে নেওয়া যায়। তা কত লোক শেষ পর্যন্ত, আপনি তো এটা একদম কাছ থেকে দেখছেন, আপনি একটা সংখ্যা ফিগার বলেছিলেন 50-60 লাখ, প্রায় 50 লাখ লোক সমস্যায় পড়বে। কিন্তু এসআইআর এর যে ফর্ম এসছে এবং যা জমা পড়ছে তাতে দেখা যাচ্ছে প্রায় 96%, এবং উত্তর চব্বিশ পরগনায় প্রচুর হয়েছে, সাউথে তো বেশি হয়েছে, কলকাতায় কম ফর্ম এসছে, এবং ফাইনালি দেখা যাচ্ছে যে একটা বড় সেকশন কিন্তু ফর্ম জমা পড়ে গেছে। তাহলে যে পরিমাণ আশঙ্কা করা যাচ্ছিল প্রায় 40-50 লাখ লোকের একটা সমস্যায় পড়ে মতুয়ারা, সেটা কি কম পড়ছে? কিন্তু পলিটিক্যাল না লোকেরা, না, পলিটিক্যাল। আপনি ফর্ম জমা পড়েছে, ফর্ম জমা পড়েছে, কিন্তু কথা হলো এই যারা ওই যে যাদের আগে যে ইয়েগুলো করেছে 2002 তার ছেলে, হ্যাঁ, এগুলো তো নিশ্চিত। কিন্তু আর বাদ বাকি গুলো যার যা কাগজ আছে তাই তো ফর্ম জমা করেছে। হ্যাঁ। ফলে এইগুলো তো সব হবে শুনানি। আচ্ছা, সেই শুনানিতে কত পার্সেন্ট বাদ যাবে তার উপর তো নির্ভর করবে। আচ্ছা। এখন দেখুন, আমরা 50-60 লাখ বলেছি,
আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই 50-60 লক্ষ লোকের ঘুম হচ্ছে না, আচ্ছা কারণ ওরা জানে যে আইন অনুযায়ী হওয়ার কথা নয়, কিন্তু এদিক ওদিক করে কিছু লোক কাগজপত্র জমা দিয়েছেন, এখন তারা কিন্তু বলতে পারছেন না যে হবে কি হবে না জানি না, কারণ আসলে তো হওয়ার কথা নয়। ফলে এখন এই প্রক্রিয়ায় কত লোক ওই জালের ফাঁদ দিয়ে বেরোতে পারে নানান রকম কায়দা কানুন করে, ইলেকশন কমিশন যেমন ধরার চেষ্টা করছে, মানুষও তো তার মধ্যে থেকে ফসকে দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, জালে তাই মাছ না? পড়লে মাছ তো লাফিয়ে ফলে পালায়, এই একটু এই জাল কেটে পালায়। লুকোচুরি এই লুকোচুরিটা এই লুকোচুরি খেলা চলছে। এখন এর মধ্যে কতজন করে ধরতে পারে, কতজন ফসকে বেরিয়ে যেতে পারে, সেগুলো অনুমান করা খুব মুশকিল। না, এই প্রসঙ্গে একটা জিনিস দেখলাম, সব দলই কিন্তু এটা নিয়ে এত কনসার্ন। ওই মঞ্চে অধীর চৌধুরী চলে যাচ্ছে, ওই মঞ্চে তখন মমতা বালা ঠাকুরও ছিলেন তৃণমূলের, আবার সিপিএম এর লোকেও চলে যাচ্ছে, মানে শতরূপরাও চলে যাচ্ছে, সিপিএম এর লোকও চলে যাচ্ছে, অলোকেশ দাস চলে যাচ্ছে। মানে ব্যাপারটা এমন হয়েছে সাডেনলি। আপনি এই কনসার্ন ব্যাপারটা বলছিলেন গত 6 মাস 1 বছর ধরে, নিজের ইউটিউব চ্যানেলে বলছিলেন, ফেসবুকে বলছিলেন, বিভিন্ন মিটিং করছিলেন। হঠাৎ ঠিক লাস্ট 1 মাসে, বিশেষ করে মঞ্চের পরে এবং এই যখন খলবলি মুছে গেল এবং শান্তনু ঠাকুর যখন বিদেশে চলে গেছিলেন, ওই সময় দেখতে পেলাম সমস্ত দল কনসার্ন এবং সবাই মিলে এখন ইলেকশন কমিশনে চলে যাচ্ছে অ্যাজ ইফ যে আমি তোমার হয়ে ব্যাটিং করছি, ফলে পরবর্তীকালে তোমরা যদি ভোটার হও যেন ভোটটা আমি পাই। তার মানে একটা বড় সেকশনের লোক কিন্তু তার মানে বোঝাই যাচ্ছে যে বাদ পড়ে যেতে চলেছে, তাই না? হ্যাঁ, সেটা না হলে ইনি দৌড়ঝাঁপ করতেন না। এবং এই সাথে আপনাকে আর একটা কথা বলি, সেটা হলো যে বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, APPN এর মতো সংগঠন, তারাও কিন্তু এখন রিয়েলাইজ করছে, কারণ এরা তো আসলে অধিকাংশ রাজনৈতিক দল নেতারা তো চান না যে মানুষ এরকম বিপদে পড়ে যাক, ভোটের হ্যাঁ, তালিকা থেকে নাম বাদ পড়ে যাক, মানুষ রাষ্ট্রবিহীন হয়ে যাক। আমি বিজেপির কথা বলছি না, অন্যান্য দলের কথা বলছি, তারা কেউই আসলেই চায় না। চাচ্ছেন না। কিন্তু তার মধ্যে আবার তাদের পার্টির নানান রকমের টানাপোড়েন আছে। তো এইটা এখন তারা নানান দিক বিচার বিবেচনা করে দেখেছেন, এই মতুয়ারা যেটা বলছিলেন, আমরা যেটা বলেছি যে এই লোকগুলোকে সহযোগিতা যদি সত্যিই যারা করতে চায়, তাদের নাগরিকত্ব আইন পরিবর্তনের দাবিটা তুলতেই হবে। এবং মোটামুটি কংগ্রেস, সিপিএম, সিপিআই তো এটা রিয়েলাইজ করছে। হ্যাঁ, আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আহ, এই জানা ব্যাপারটা এখনো স্বীকার করছেন না। সেটা হতে পারে তাদের সাথে এই যে সমস্ত একটা কথা শোনা যায় বিজেপির সাথে এক ধরনের না না, একটা 2003 সম্পর্ক অ্যাকচুয়ালি আছে। আমার আমার মনে আহ, হয় 2003-এ, আমার আমি মনে একটু হয় সেই থামাচ্ছি, কারণে 3-4-এ উনি দাবিটা তুলেছিলেন। সেই কারণে উনি একটু লুকোচুরি লুকোচুরি খেলছেন, নানান রকমের কথা বলছেন। এবং আপনি ওনার বক্তৃতা শুনেছেন বনগায় আসলে, হ্যাঁ, কোনো কথা পরিষ্কার করে বলতে পারছেন না, মানে নিজে যা উপলব্ধি করেন তা তো বলছেন না। ফলে ওই এটা আব্দুল মাধ্যমে এরকম করে বলছেন, কারণ নিজের উপলব্ধির কথা তিনি বলতে পারছেন না, নানান রকমের চাপ বা কিছু একটা ব্যাপার স্যাপার আছে। তবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, কংগ্রেস, সিপিএম, সিপিআই, আমার ধারণা তারা রিয়ালাইজ করেছে যে আলটিমেটলি এই সমস্ত গরিব মানুষ, উদ্বাস্তু মানুষ, নিরক্ষর মানুষ, তাদের সহযোগিতা করতে গেলে নাগরিকত্ব আইনটা পরিবর্তন করা ছাড়া কোনো পথ নেই। SIR এ কিন্তু এইটা একটা বড় পাওনা, এই রিয়ালাইজেশনটা হচ্ছে। এবং এই লড়াইয়ের ফলে যদি আগামী দিন তারা এই মানে যে সমস্ত তাদের কি বলবো খোলস ছেড়ে যদি বেরিয়ে রাস্তায় যদি নামতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো কিছু হতে পারে। সুখদীপ, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ধরুন যাদের নাম ফাইনালি এসআইআর এ আবেদন হলো, মানে শুনানি হলো, তারপরে উঠলো না, এরকম তো বেশ কয়েক লক্ষ মানুষ থাকবেন। কত লাখ আজকে অনুমান করা সম্ভব নয়, 5 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 20 লাখ হতে পারে। সেই লোকগুলো তাহলে কি অবস্থান হবে? তাহলে ভোটার কার্ড তাদের বাতিল হয়ে যাবে, যদি থেকেও থাকে বাতিল হয়ে যাবে, যদি না থাকে তাহলে আর ওঠার নতুন করে ভোটার কার্ডের সম্ভাবনাও থাকবে না। সেই মানুষদের কি হবে অ্যাকচুয়ালি? দেখুন, এইটা আসলে এই লোকগুলোকে রাষ্ট্রবিহীন করবার যে পরিকল্পনা বিজেপি করেছে, সেই ধাপটা, যে প্রথম ধাপটাও কিন্তু কার্যকরী হয়ে যাবে।
একবার ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে, এসআইআর এর বাইরে পড়ে গেলে, হ্যাঁ তখন নাম তুলতে গেলে কিন্তু আরো বেশি স্ক্রুটিনি হবে সে যে সমস্ত কাগজপত্র সাবমিট করবে। ফলে এই আইনের মধ্যে তারা আর কোনোদিন ভোটার তালিকায় নাম তুলতে পারবে না, এবং নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধাগুলো তারা আদারওয়াইজ সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না, সেগুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। ফলে এর পরে যেটা ঘটবে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিরোধীরা যদি এটা নিয়ে লড়াই করেন, আইনকে পরিবর্তন করতে পারেন, তাহলে একমাত্র তাদের সমস্যার একটা সুরাহা হবে। তাহলে এই সমস্ত পরিবার শেষ পর্যন্ত রাষ্ট্রবিহীন জনগোষ্ঠীতে পরিণত হবে। হ্যাঁ, কারণ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে দেওয়া হয়েছে, তবেই অনলাইনে সমস্ত হচ্ছে। কিছু এবার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক, প্যান কার্ডের সাথে ব্যাংক লিঙ্ক, এরপরে দেখা যাবে একটা যদি মানে যা হয় চেনটা যদি একবার ব্রেক করে দেওয়া হয়, তাহলে সবটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে হয়তো তারা লক্ষ্মীর ভান্ডার পায়, সরকারি চাকরি করে, গোটা প্রসেসটা তো অন্যরকম হয়ে যাবে। মানে আমি ভাবতে পারছি না, ইট উইল বি হরিবল সিচুয়েশন। আমি আপনাকে বলি, এই এই যে লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, এসবগুলো বন্ধ হবে, বা ইন্দিরা বিকাশ যোজনাতে ঘর পাওয়া, এগুলো বন্ধ হবে। কিন্তু কাজকর্ম করা বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়া, এইটা বোধহয় হবে না। হবে না, তার কারণ আমি এই কারণে বলছি, গত ডিসেম্বর মাসে, মানে 1 বছর হয়ে গেল, এই ডিসেম্বর শুরু হয়েছে, গত ডিসেম্বর মাসে কুদ্দুস আলী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা মামলা হয় গুয়াহাটি হাইকোর্টে। সে গুয়াহাটি হাইকোর্ট বলেছে, এরকম ভাবে যারা ভুলভাবে হলেও ভারতীয় সুযোগ সুবিধাগুলো ভোগ করে আসবেন, হ্যাঁ, তারা যদি আসামে পরবর্তীকালে আসামে তো বেনাগরিক আসামে, বলে ঘোষিত হন, হ্যাঁ তাহলে আসামে তারা তো তাদের অধিকার আসামে পাবেন। আসামে তো 19 লাখ লোক, হ্যাঁ, আসামে 19 লাখ এরকম লোক আছে। না 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 না, না, আমি একটা কেসের কথা বলছি। আচ্ছা আমি একটা কেসের জাজমেন্টের কথা বলছি। আচ্ছা সেই জাজমেন্টে কুদ্দুস আলী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, তাতে বলেছে ওই যে 19 লাখ লোক যেটা আপনি বলছেন, ওইরকম যারা আদারওয়াইজ যদি ইন্ডিয়ান হিসেবে ছিলেন, এখন বেনাগরিক হিসেবে বঞ্চিত হয়েছেন, এই সমস্ত লোকেরা এখানে কাজের অধিকার পাবেন, শিক্ষার অধিকার পাবেন। কাজের অধিকার পাবেন মানে তিনি আয় করবেন মানে ট্যাক্স দিতে হবে। ফলে গুয়াহাটি হাইকোর্ট বলছে তার প্যান কার্ড থাকবে, বিদেশিদের আধার কার্ড থাকতে পারে, সেটা থাকবে, হয়তো গভর্নমেন্ট একটা অন্য রঙের কার্ড দিতে পারে তাকে আইডেন্টিফাই করার জন্য। কিন্তু তারা কোনোভাবেই পরিষ্কার করে বলেছে, কোনোভাবেই ভোটার কার্ড পাবে না, ভোটার তালিকায় নাম উঠবে না, এবং পাসপোর্ট পাবে না। ফলে এগুলো এরকম একটা অবস্থা যখন সেটেল হয়ে যাবে যে এই লোকগুলো তাড়িয়ে দেওয়াও যাচ্ছে না, নাগরিকও নয়, এখানে বসবাস করবে, মুখ্যমন্ত্রীর কাজ করবে, তখন তো একটা গভর্নমেন্ট পলিসি ঠিক করবে যে এইটুকু অধিকার তুমি পাবে, এইটুকু পাবে না। এবং সেই পলিসি তৈরি করার এই যে কোর্টের, ধরুন এই যে গুয়াহাটি হাইকোর্টের রায়, এই সমস্ত গুলো তখন বিবেচনার মধ্যে আসবে যে কোর্ট কি বলেছে, সেই অনুযায়ী পলিসি তৈরি হবে। এরকম একটা জায়গাতে আগামী দিনে আমাদের দেশ যেতে চলেছে। তার মানে এই লোকগুলো তো কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না, রেশনও পাবে না, সরকারি চাকরিও পাবে না। না, তা পাবে না। ভয়ঙ্কর ব্যাপার। মানে এসআইআর হয়ে যাওয়ার আগে ধরুন মতুয়াদের যারা সরকারি চাকরি বাকরি পেত, পাসপোর্ট পেত না আলাদা কথা, কিন্তু সরকারি চাকরি তো পেত। পাসপোর্ট গুরুত্বপূর্ণ মানে শোনেন, আমি 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 বলিনি, এই যে গরিব মানুষ পাসপোর্ট থাকলে তো এখান থেকে চলে যাচ্ছে বিভিন্ন দেশে মোটামুটি কাজ করতে, মানে কাজকর্ম করে, তারা আস্তে আস্তে কাজ সেটেল হয়ে যেতে পারে। পাসপোর্টটা না থাকলে তারা দেশও ত্যাগ করতে পারবে না, তারা দেশ ত্যাগও করতে পারবে না, এইখানে মোটামুটি থাকতে হবে। পাসপোর্টটা থাকলে তো তারা চলে গিয়ে আস্তে আস্তে একটা ব্যবস্থা করে নিতে পারবে। ফলে এটা একটা ভয়ঙ্কর অবস্থা হবে। সত্যি তো আমাদের অপেক্ষা করা ছাড়া তো আর কিছু নেই। মানে 15 তারিখের ড্রাফট লিস্ট, আপনি এই প্রশ্নে ওই হাইকোর্টের রায়টা একটু দেখে নেবেন, আপনি চাইলে আমি তো কপি আপনাকে পাঠাতে পারি। না, আমি দর্শকদের বলবো আপনারা যারা দেখতে চান তারা একটুখানি নেট সার্চ করে যেন কুদ্দুস আলী ভার্সেস গুয়াহাটি আসাম গভর্নমেন্টের যে কেস, সেই রায়টা ইউনিয়ন অফ ইন্ডিয়া রায়টা একটু দেখে নেন। অনেকক্ষণ আমাদের আলোচনা হলো। আমরা
এমন কিছু বিষয় ইন্টিগ্রিটি আজকে সুপ্রিতবাবু আলোচনা করলাম যেটা খুব টেকনিক্যাল, এবং এবং সত্যি এইটা জানা দরকার, কারণ তাদের ভবিষ্যৎটা কিন্তু এটার উপর নির্ভর করছে। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এই প্রক্রিয়া আরো 1 মাস বাদে আমাদের সামনে পরিষ্কার হবে, আমরা আপনাকে সঙ্গে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শকদের সকলকে ধন্যবাদ, এবং আপনারা আমাদের এই অনুষ্ঠানটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানান। আজকের মতো আপনাকেও নমস্কার।